সুপ্রিয় দর্শক, আপনাদের একটা চাঞ্চল্যকর হত্যাকাণ্ড দিয়ে আজকে শুরু করব। 1989 সালের 9 এপ্রিল শহীদ সাংবাদিক নিজামুদ্দিনের কন্যা শারমিন হত্যাকাণ্ডের বিষয়টি ছিল সে সময় অত্যন্ত চাঞ্চল্যকর। ডাক্তার দম্পতির পুত্র মুনির হোসেন একজন ব্যবসায়ী, তার হাতেই খুন হয়েছিলেন এই শারমিন রিমা। বিয়ের মাত্র 3 মাসের মধ্যে যখন তার হাতের মেহেদির রং শুকিয়ে যায়নি, সেই সময় তাকে হত্যাকাণ্ডটা ঘটানো হলো। তারা গিয়েছিল চট্টগ্রামে, যেখানে হানিমুন করার কথা। সেই হানিমুন থেকে ফেরার পথে নারায়ণগঞ্জের মিজমিজি খালের পাশেই তাকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের পেছনে সবচেয়ে ভূমিকা রেখেছিল যে মেয়েটি, তার নাম হচ্ছে খুকু, এবং তিনিও আরেকজনের স্ত্রী। এই খুকুর প্রেমে পড়েই মুনির হত্যা করে তার নবপরিণীতা স্ত্রীকে, এবং সেই সময়কার এই ঘটনাটি এত চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। সাংবাদিক কন্যা বলেই সে সময় সাংবাদিকরা এই বিষয়টি নিয়ে সবচেয়ে সামনে এসেছিল। তারপরও আদালত থেকে বারবার বলা হয়েছে যে অস্ত্র দিয়ে তাকে হত্যা করা হয়েছে, সেই অস্ত্র আলামত হিসাবে আদালতে হাজির করতে হবে। তখন পুলিশের উদ্যোগে মিজমিজি খালে ডুবুরি দিয়ে সেই ছুরি উদ্ধার করতে হয়েছিল। অর্থাৎ আদালতের সামনে দরকার লাশ এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র। এর বাইরে আদালত অন্য কোনো কিছুই খুঁজতে চায় না। তাদের সামনে থাকতে হবে সাক্ষী, আলামত, এই বিষয়গুলো। এবং এই কথাটা কেন বলতে চাচ্ছি, যে মুনির খুকু যে ভাবে একত্রিত হয়ে এই শারমিন রিমাকে হত্যা করেছিল, তা ছিল এমনই একটি ঘটনা। আমরা এই সময়কার যে হত্যাকাণ্ড বা নিখোঁজ ঘটনাটা দেখতে পাচ্ছি, সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের যে নিখোঁজ হয়ে যাওয়ার পিছনে একটা মেয়ে এখানে একটি অনুঘটক হিসেবে কাজ করেছে। সে হচ্ছে টাঙ্গাইলের নাগরপুরের শিলাস্তি। তাকে টোপ হিসাবে ব্যবহার করেছে এই হত্যাকাণ্ড কিংবা নিখোঁজের মাস্টার মাইন্ড আখতারুজ্জামান শাহীন। কিন্তু আমরা এইটাকে হত্যাকাণ্ড বলবো না নিখোঁজ বলবো, সেই বিষয়টি নিয়েই কিন্তু এখন আইনি জটিলতা দেখা দিয়েছে। জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী অত্যন্ত চমৎকার ভাবে এই বিষয়টি ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা গণমাধ্যমে যে সমস্ত নিউজ ছাপা হচ্ছে, এটা একটা অনুমান ভিত্তিক। এটার উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। তার কারণ তিনি নিখোঁজ নাকি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, এটা আগে আমাদেরকে জানতে হবে। এ বিষয়ে আদালতের স্পষ্ট চিঠি থাকতে হবে, লিখিত কোনো কিছু থাকতে হবে। তাছাড়া কিন্তু কোনো অবস্থাতে সিদ্ধান্ত নেওয়া যাবে না। আগামী 5ই জুন জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হবে, তার আগেই তাদেরকে এই সিদ্ধান্তটা নিতে হবে। তার কারণ একজন সংসদ সদস্য ওই দিন অনুপস্থিত থাকবেন, তার ব্যাপারে কি সিদ্ধান্ত সেখানে জানাতে হবে। কিন্তু জানাতে গেলেই কতগুলো বিষয় এখানে সামনে আসবে। আইনগত দিক, তার আসন শূন্য ঘোষণা করা হবে কিনা, তার ব্যাপারে কোনো শোক প্রস্তাব জাতীয় সংসদে আলোচনা হবে কিনা, এই বিষয়গুলো চুলচেরা বিশ্লেষণ করতেই হবে। একজন সংসদ সদস্য মারা যাওয়ার পরে জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনে তার উপরে শোক প্রস্তাব আনা হয়। আর যদি সংসদ অধিবেশন চলাকালে কোনো সংসদ সদস্য মারা যায়, তাহলে সংসদ সেদিন মুলতবি করা হয়। এই বিষয়টি হচ্ছে আইনগত দিক। আমাদের দেশে এই ঘটনা যেটা আনোয়ারুল আজিম আনারের ক্ষেত্রে ঘটেছে, এটা সম্পূর্ণ ব্যতিক্রম। কারণ এর আগে আরো 2 জন সিটিং এমপি মারা গিয়েছিলেন, একজন শাহ এম এস কিবরিয়া এবং আরেকজন হচ্ছেন মঞ্জুরুল ইসলাম লিটন। এই 2 জন যখন মারা গেলেন, তখন কিন্তু তাদের লাশও পাওয়া গেছিল এবং তাদের ব্যাপারে জাতীয় সংসদে শোক প্রস্তাব উত্থাপন করে তাদের উপরে আলোচনা হয়েছিল। এইবার কিসের উপরে আলোচনা হবে? শোক প্রস্তাব আনতে গেলে একজন মানুষকে মৃত ঘোষণা করতে হবে আগে। সেই মৃত ঘোষণা করা ছাড়া তো তার উপরে কোনো আলোচনা হবে না। আবার সেই আসন যে শূন্য ঘোষণা করতে হবে, সে ব্যাপারেও সংবিধানের 67 অনুচ্ছেদে পরিষ্কার করে বলা হয়েছে যে কি কারণে একটি আসন শূন্য হবে। যদি কোনো সংসদ সদস্য নির্বাচনের 90 দিনের মধ্যে শপথ গ্রহণ না করেন, তাহলে স্বাভাবিকভাবে তার আসন শূন্য ঘোষণা করা হবে। আবার যদি কোনো সংসদ সদস্য একাধিক্রমে 90 কার্য দিবস সংসদে অনুপস্থিত থাকেন, তাহলে তার সদস্য পদও বাতিল হয়ে যাবে। আরেকটি হচ্ছে, যদি কোনো অবস্থাতে কোনো সংসদ সদস্য অপ্রকৃতিস্থ হয়ে যান, তাহলে তার সদস্য পদও বাতিল হয়ে যাবে। আরেকটা আছে যে দলের সিদ্ধান্তের বাইরে বিরুদ্ধে ভোট দিলে পরে সেটাও বাতিল হয়ে যাবে। এখন
আনোয়ারুল আজিম আনারের ক্ষেত্রে এটা কোনটা প্রযোজ্য হচ্ছে না, কোনো প্রযোজ্য হচ্ছে না, যে কারণে এই আইনি জটিলতা তার জন্য সংসদে ভোগ করতে হবে। হয় তাকে নিহত এটা ঘোষণা দিতে হবে এবং সেটা অবশ্যই আদালত কর্তৃক আসতে হবে, আর যদি না হয় তাহলে এই সংসদের আসন শূন্য ঘোষণা করতে হবে একাদিক্রমে 90 কার্য দিবসের পরে, যে এর আগে আর দেওয়া সম্ভব নয়। এখন আসি, এই যে আনোয়ারুল আজিমের এই বিষয়টি নিয়ে বাংলাদেশে এখন পত্র পত্রিকা, বাংলাদেশে শুধু নয় ভারত এবং আন্তর্জাতিক পত্র পত্রিকায় বিপুল পরিমাণে আলোচনা হচ্ছে। এটাই এখন সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা। এই চাঞ্চল্যকর ঘটনা হয়েছে এ কারণে, আনোয়ারুল আজিমের বিষয়টি নিয়ে এত বিশাল অংশ জড়িত এবং এর সঙ্গে একটা মাফিয়া চক্র, সোনা চোরাচালান, মাদক চোরাচালান, নারী পাচার সবকিছু এটার মধ্যে জড়িয়ে আছে। আর এটাকে কেন্দ্র করে দেশের পশ্চিমাঞ্চলে, যেটা ভারতের সঙ্গে সীমান্ত রয়েছে, সেই সীমান্ত বরাবর এই কাজগুলো ঘটে থাকে। আর এইগুলো নিয়ন্ত্রণ করে যারা, তার মধ্যে আনোয়ারুল আজিম আনার একজন, আখতারুজ্জামান শাহিন, তারপরে নতুন করে দেখলাম দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার আবুল খায়ের একটা রিপোর্ট করেছেন, সেখানে একজন দরবেশ বাবার নামও বলেছেন। সেই দরবেশ বাবা নাকি আবার একজন রাজাকারের পুত্র। তা যাই হোক, এই তিনজন, আরো আছেন সাবেক 2 জন এমপি, যারাও এই আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করে থাকেন। এর সঙ্গে তিনি আরো বলেছেন, ঢাকা শহরে এমন শীর্ষস্থানীয় 10 থেকে 12 জন ব্যবসায়ী আছেন, তারাও এই স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত। তাদের কাজ হচ্ছে বিমানবন্দর থেকে স্বর্ণের অংশটাই এনেই ওই পশ্চিম অঞ্চল দিয়ে ভারতে পাচার করে দেওয়া। আর ভারতে পাচার করে দেওয়ার ক্ষেত্রে ওখানে যে গ্রুপটা কাজ করে, তারা নাকি আবার বন্ধু সভা বলে ডাকনাম তৈরি করেছে। এই বন্ধু সভার কাজ হচ্ছে একটা চক্র গড়ে তোলা, এটা খুনি চক্র গড়ে তোলা, পাচারকারী চক্র গড়ে তোলা। এরা কাউকে যদি খুন করার দরকার হয়, এরাই হায়ার করবে খুনি, তারপরে পাচার করার সময় এরাই নিয়ে যাবে ইন্ডিয়াতে। অর্থাৎ যা কিছু হবে এই বন্ধু সভার মাধ্যমে হবে। আর এই বন্ধু সভা নিয়ন্ত্রণ করতো আখতারুজ্জামান শাহিন, আনার, ওই দরবেশ বাবা, তারপরে যে 2 জন সাবেক এমপির কথা বলা হচ্ছে, তারাও করতো এগুলো। এই সমস্ত গল্প এখন কিন্তু পত্রপত্রিকায় খুব ভালোভাবে প্রকাশিত হচ্ছে। এখন আনোয়ারুল আজিম কিভাবে ভারতে গেলেন, তারপরে তার এখনো পর্যন্ত মামলাটা কোন পর্যায়ে আছে, নিখোঁজ ডায়েরির উপরে ভিত্তি করেই চলছে। ভারতের গোয়েন্দা সংস্থা তারাও ওই নিখোঁজ ডায়েরির উপরেই কাজ করে যাচ্ছে। তারা একজনকে গ্রেপ্তার করেছে জিহাদ নাম করে, এবং তাকে দিয়ে নাকি এই আনোয়ারুল আজিমকে টুকরো টুকরো করে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে যমুনা টেলিভিশনের একটা রিপোর্ট আমি দেখলাম, তাকে নাকি 80 টুকরো করা হয়েছে। এখন এই 80 টুকরো কে খুঁজে বের করলো, কে গুনে দেখলো? আর এই 80 টুকরো করতে গেলে কি কি কোনো শব্দ হয় না? যে ফ্ল্যাটে কলকাতার সঞ্জীবা যে অ্যাপার্টমেন্টের কথা বলা হচ্ছে, সেখানে কি কেউ আর খবর পায়নি যে একজন মানুষকে টুকরো টুকরো করা হচ্ছে, হাড়গোড় যেখানে টুকরো টুকরো করা হচ্ছে, কোনো শব্দ হয় না? তার পাশের অ্যাপার্টমেন্টের কেউ কি জানে না? অথবা এই ধরনের ঘটনা ঘটলে তো উপরের তলায় অথবা তার নিচের ফ্লোরে কেউ না কেউ হয়তো জানতে পারবে। এই সমস্ত ঘটনা কি কিছুই ঘটে নাই? এখন গোয়েন্দা সংস্থা যা বলে দিচ্ছে সেই বক্তব্যের উপরেই আমাদের এই সামাজিক যোগাযোগ মাধ্যম হোক, টেলিভিশন হোক, এরা এই নিউজগুলো প্রচার করছে। আর এই জিহাদকে নিয়ে বিভিন্ন জায়গায় সেই 80 টুকরো মাংসর 1 টুকরো খুঁজে পাওয়া যায় কিনা বিভিন্ন জায়গায় ডুবুরে দিয়ে এই খোঁজ নেওয়া হচ্ছে, সন্ধান নেওয়া হচ্ছে। এটা তো আদালতের কোনো বিষয়ের মধ্যে এখনো আসে নাই যে আদালত কগনিজেন্সে নিবে হত্যা মামলা হিসেবে। তার কারণ আদালতের সামনে সবচেয়ে বড় ডকুমেন্টস হচ্ছে লাশ পেতে হবে। লাশ না পাইলেও অন্তত বিকৃত লাশ হলো যেখানে বোঝা যায় যে এটা আনারের লাশ। আর 2 নম্বর হলো হত্যাকাণ্ডে যে অস্ত্র ব্যবহার করা হয়েছে সেই অস্ত্র আদালতে প্রডিউস করতে হবে। দ্বিতীয় কোনো আলামত তারা কিন্তু গ্রহণ করতে চায় না, আদালত গ্রহণ করতে চায় না। যেহেতু আদালত কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্তে উপনীত হতে পারছে না, সেক্ষেত্রে আইনি জটিলতার বিষয়টি বলেছেন আমাদের জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। তার সামনে এখন এই আইনি জটিলতাটা রয়ে গেছে, কেননা তিনি এখনো পর্যন্ত নিশ্চিত না এটা নিখোঁজ নাকি এটা হত্যাকাণ্ড। আমরা কিন্তু জানি যে এই নিখোঁজ নিয়ে অনেক নাটক হয়, নিখোঁজ নিয়ে নাটক হয়, নাটক সিনেমাওতেও আমরা দেখেছি যে কোনো ব্যক্তি যদি দেখে সে জীবিত থাকলে তার শত্রু
তাকে পৃথিবী থেকে সরিয়ে দেবে এইরকম একটা চিন্তা ভাবনা বা এইরকম আশঙ্কা তার থেকে থাকে, তাহলে সে নিজেকে গুটিয়ে নেওয়ার জন্য এরকম নিখোঁজ হওয়ার একটা অভিনয় করে। সেই নিখোঁজ হওয়ার ক্ষেত্রে দেখা যায় নিজেকে খুন করে ফেলার একটা অভিনয় করতে পারে, এবং তাকে দাপন করানো, কুলখানি করানো কিংবা চেহলাম করানো, সমস্ত সবকিছু দোয়া খায়ের করা যা কিছু আছে সবকিছু সে দূর থেকে নিয়ন্ত্রণ করে একেবারে এই চ্যাপ্টারটা ক্লোজ করে দিয়ে দেয় যে সে মারা গেছে। কিন্তু পরবর্তীতে সে আবার মানে পুরোপুরি শক্তি অর্জন করে তার চারিপাশে যে সমস্ত শত্রু থাকে যারা তাকে মেরে ফেলবে বলে আশঙ্কা ছিল তাদেরকে একে একে হত্যা করে ফেলে। হত্যা করে তারপরে আবার শেষ মুহূর্তে সে মানুষের সামনে চলে আসে, নিজ মূর্তি ধারণ করে চলে আসে। এই ঘটনা তো আমরা দেখেছি, সিনেমায় দেখেছি এবং বাস্তব জীবনেও অনেক ক্ষেত্রে হয়েছে, যেখানে আনোয়ারুল আজিম নিজেই দেখতে পাচ্ছেন যে তার এইখানে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, যে আন্ডার ওয়ার্ল্ডে তার বহু শত্রু আছে, বহু শুভাকাঙ্ক্ষী আছে, অনেক কিছুই আছে, কিন্তু তিনি তো কাউকে বুঝতে পারেন না কে কিভাবে তার সাথে এই ধরনের হামলা করতে পারে। তিনি নিজের জীবন সম্পর্কে কিন্তু শঙ্কিত। গোয়েন্দা সংস্থাও বলছে যে তাকে হত্যা করার জন্য আরো বেশ কয়েকবার এই চেষ্টা চালানো হয়েছে। তাহলে তিনিও তো জানেন তাকে হত্যার চেষ্টা চালানো হচ্ছে, তাহলে সেই হত্যা থেকে তিনি বাঁচার জন্য কোনো কিছু করতে পারেন, এটাও তো একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তিনি যদি কি করবেন না করবেন এটা আমরা জানি না, কিন্তু এটাকেই যে একমাত্র হত্যাকাণ্ড হিসেবে চালিয়ে দেওয়া যাবে এটা কি বলা যায়? কলকাতার যে সমস্ত গোয়েন্দা সংস্থা যারা বলছে যে ওই অ্যাপার্টমেন্টে যে রক্ত দেখেছেন সেই রক্ত দেখেই তারা কি সিদ্ধান্ত পৌঁছাতে পারবেন এই সংসদ সদস্যকে এখানে হত্যা করেছে, এই সিদ্ধান্তে কি তারা উপনীত হতে পারবেন? আর এইটা কি আদালতের কাছে উপস্থাপন করলে সেটা কোনো গ্রহণযোগ্যতা পাবে না। এখানে সর্বশেষ তাদের মধ্যে যে গন্ডগোলটা আমরা এই পর্যন্ত জানতে পারছি সেটা হচ্ছে একটা স্বর্ণ চোরাচালানের সবচেয়ে বড় লট, যার মূল্য নাকি 200 কোটি টাকা। সেই 200 কোটি টাকার ভাগ বাটোয়ারার বিষয়টি ছিল, যার হোতা হচ্ছেন ওই আখতারুজ্জামান শাহীন এবং এই আনোয়ারুল আজিম আনার। এদের মধ্যে এই ঘটনাটা যখন ঘটছে তখন নিশ্চিতভাবে বলা যায় কেউ না কেউ কাউকে না কাউকে হয়তো সরিয়ে দেওয়ার একটা চিন্তা ভাবনা থাকতে পারে।